হে গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমি রবিন সিং নাঙ্গা নামের এ পোয়েম ফর মাদার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এ পোয়েম ফর মাদার বাই রবিন সিং নাঙ্গানাম। তো চলো গাইজ, রবিন সিং নাঙ্গানাম সম্পর্কে একটু জেনে নিই। রবিন সিং নাঙ্গানাম হলেন একজন ভারতীয় কবি এবং তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। মণিপুর সহ উত্তর পূর্ব ভারতে বিভিন্ন অঞ্চলে এই কবি পৌঁছেছিলেন। এই মহান কবির জন্ম হয় 1959 ইম্ফলের মণিপুর শহরে। তিনি ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে তিনি উত্তর পূর্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত হন। এই রবিন সিং নাঙ্গানাম ছিলেন একজন দ্বিভাষিক কবি। রবিন সিং নাঙ্গানাম সাংবাদিক হিসাবে এবং কবি হিসাবে তো খ্যাতি অর্জন করেই ছিলেন, সাথে সাথে একজন আদর্শ শিক্ষক হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছেন। তিনি একজন দ্বিভাষিক কবি ছিলেন। তিনি ইংরাজি ভাষা এবং মণিপুরি ভাষাতে সাহিত্য চর্চা করে থাকেন। 1988 সালে তিনি তার প্রথম কবিতার বই প্রকাশিত করেন। এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত, রবিন সিং নাঙ্গানাম খুব একটা উচ্চ পরিবারের সন্তান ছিলেন না। কবির জীবনে সফলতা এসছে অসম্ভব সংঘর্ষের মধ্য দিয়ে। পরবর্তী জীবনে তিনি তার নিজ গ্রামকে ছেড়ে কর্মসূত্রে বাইরে আসতে বাধ্য হন। এবং গাইস, টেক্সটটি শুরু করার আগে তোমাদের রবিন সিং নাঙ্গানামের একটু শৈশবকাল নিয়ে তোমাদের জানিয়ে রাখি। গাইস, তোমাদের জানিয়ে রাখি, রবিন সিং নাঙ্গানামের শৈশবকাল মোটেও ভালো ছিল না। কবি যেখানে বাস করতেন মণিপুরে, সেখানে গণতান্ত্রিক বিবাদের কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট মণিপুর, আসাম, নাগাল্যান্ড এইসব জায়গাগুলিতে একটি আইন চালু করেন, যার নাম AFSPA, অর্থাৎ এ অর্থাৎ আর্মড, এফ অর্থাৎ ফোর্স, এস অর্থাৎ স্পেশাল, পি অর্থাৎ পাওয়ার, এ অর্থাৎ অ্যাক্ট, অর্থাৎ আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই আইনটি চালু করেন। এই অ্যাক্টে বলা হয়েছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর এইসব স্থানের যে কোনো বাড়ি কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশে সার্চ করতে পারে। উইথাউট এনি ওয়ারেন্ট কাউকে ধরে নিয়ে যেতে পারে সন্দেহজনক লাগলে, এবং কোনো ওয়ারেন্ট ছাড়াই কাউকে শ্যুট করতে পারে। অর্থাৎ এখানে পলিটিক্যাল ডিস্টারবেন্সের জন্য এখানে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট এই আইন পাস করা হয়। তো যাই হোক গাইজ, তোমাদের জানিয়ে রাখি, কবির মা পালেম অ্যাপোকেপি রবিন সিং নাঙ্গানামকে এইসব পলিটিক্যাল ডিস্টারবেন্সের জন্য কবিকে কিন্তু বাইরে পাঠিয়ে দেন পড়াশোনার করার জন্য। তো যাই হোক গাইজ, এই আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্টের বিরোধিতা করেছেন একজন বাঙালি মহিলা, চানু শর্মিলা বলে। তো যাই হোক, তিনি অনেক দিন অনশন করেছিলেন এই আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট তুলে নেওয়ার জন্য। তো আমরা না হয় জানলাম আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই অ্যাক্টটি চালু হয়েছিল 1958-তে। তো যাই হোক, এবার টেক্সটে আসা যাক। এ পোয়েম ফর মাদার বাই রবিন সিং নাঙ্গানাম। পালেম অ্যাপোকেপি, মাদার হু গেভ বার্থ টু মি। পালেম অ্যাপোকেপি হচ্ছে রবিন সিং নাঙ্গানামের মা। মাদার হু গেভ বার্থ টু মি, মা যিনি আমাকে জন্ম দিয়েছেন। টু বি এ ম্যান, হাউ আই হেটেড লিভিং হোম 10 years ago। একজন মানুষে আমি কিভাবে ঘৃণা করতে পারি আমার নিজের মাতৃভূমি। নাও দিস হিলস হ্যাভ গ্রোন অন মি। নাও অর্থাৎ এখন, দিস হিলস অর্থাৎ কবি এখন বসবাস করেন শিলংয়ে। শিলংয়ের যে হিলসগুলি, সেই দিস হিলস বলতে শিলংয়ের সেই হিলসগুলির কথাই কবি এখানে বলছেন। তিনি এখন শিলংয়ে বসবাস করেন। শিলংয়ের পাহাড়গুলি কবিকে জড়িয়ে ধরে রেখেছে। বাট আই অ্যাম স্টিল ইয়োর শাই সন। কিন্তু
আমি এখনো তোমার সেই লাজুক ছেলে। উইথ এ ভোরেসিয়াস অ্যাপ্রিটাইট, আমি এখনো তোমার সেই লাজুক ছেলে। ভোরেসিয়াস অর্থাৎ পেটুক, অ্যাপ্রিটাইট অর্থাৎ খিদা, অর্থাৎ আমি এখনো তোমার সেই ক্ষুধার্ত সন্তান। দ্য বয় হু লস্ট মেনি টিথ বাই emptying your larder when you are away. দ্য বয় অর্থাৎ কবি নিজেকেই বলছেন, সেই ছেলে অর্থাৎ কবি নিজের কথাই বলছেন, হু লস্ট মেনি টিথ, যে অনেক দাঁত হারিয়েছে শৈশবে। বাই এমটিং ইয়োর লার্ডার, অর্থাৎ যে লার্ডার মানে হচ্ছে ভাড়ার ঘর, ভাড়ার ঘর থেকে চুরি করে কবি অনেক অনেক কিছু খাবার খেয়ে নিত, অর্থাৎ এমটাইং মানে ফাঁকা করে দিত। তার কথাই কবি এখানে বলছেন যে ভাড়ার ঘর থেকে অনেক কিছু খাবার ফাঁকা করে দিত, সে এখন অনেক দাঁত হারিয়ে ফেলেছে। হোয়েন ইউ আর অ্যাওয়ে, যখন তুমি থাকতে না। অ্যান্ড আই অ্যাম অলসো ইয়োর ড্রিমি আইড ল্যাড, ল্যাড অর্থাৎ ছেলে, আমিও এখন তোমার সেই স্বপ্নের ছেলে। হু গেভ ইউ ডিফিকাল্ট টাইমস ডিউরিং হিজ স্কুল এজ, এজ এখানে এজ বলতে ডেজ, যে তোমাকে স্কুল জীবনে অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যে তোমাকে ফেলেছে, সেই ছেলে। রানিং আফটার এভরি গার্ল হি মিট, কবি এখানে নিজের বর্ণনাই করছেন। কবি যখন ছোট ছিলেন, তার স্কুল জীবনে তিনি যেই সব মেয়েদের সাথে সাক্ষাৎ করতেন, সেই সব মেয়ের পিছনে ছুটে বেড়াতেন। তো কবির মাকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে, সেটাই কবি এখানে তুলে ধরেছেন। ইভেন হোয়েন হি স্টিল ওর হাফ প্যান্টস, এমনকি তখন তো হাফ প্যান্টও কবি পরতো। ইউ টোল্ড ইয়োর চিলড্রেন মানি অ্যান্ড টাইমস ডু নট গ্রো অন ট্রিজ, কবি তার মাকে বলছেন, তুমি তোমার ছেলেদের বলতে যে টাকা এবং সময় গাছে ফলে না। আই হ্যাভেন্ট লার্নড হাউ টু ইউজ দেম ওয়েল, আমি এখনও বড় হয়েও শিখলাম না যে এই সময় কিভাবে কাজে লাগাতে হয়। বাট ইট ইজ নট দ্যাট আই হ্যাভ ফরগটেন হোয়াট ইউ হ্যাভ কাম টু মিন টু মি, অনলি আই ডিজার্টেড মাচ অ্যান্ড লেফট। বাট মানে কিন্তু, ইট ইজ নট দ্যাট আই হ্যাভ ফরগটেন, কিন্তু এটা নয় যে আমি ভুলে গেছি। হোয়াট ইউ হ্যাভ কাম টু মিন টু মি, তুমি কি বোঝাতে চেয়েছো সেটা আমি ভুলে গেছি, এমনটা নয়। অনলি আই ডিজার্টেড মাচ অ্যান্ড লেফট, শুধুমাত্র আমি হারিয়ে ফেলেছি এবং সেখান থেকে চলে এসেছি। সো লিটিল অফ মাই সেলফ ফর আদার্স টু রিমেম্বার মি অ্যাট হোম, এমন কিছুই আমি আমার গ্রামে ফেলে রেখে আসতে পারিনি, অথবা এমন কিছুই আমি করে আসতে পারিনি আমার গ্রামে যে আমার গ্রামের মানুষেরা আমাকে মনে রাখবে। অর্থাৎ কবি তার নিজের শৈশবকাল সম্পর্কে এখানে তুলে ধরেছেন, নিজের শৈশবকালকে। মাকে এটাই বলতে চাইছেন যে তিনি এখনও ভালো করে শিখে উঠতে পারেননি কীভাবে সময়কে ব্যবহার করতে হয়। তো যাই হোক গাইস, ফার্স্ট পার্টটা এতটাই রইল। আমার নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড পার্টটা সম্পর্কে ডিসকাস করব। থ্যাংক ইউ ইনডিড।